আলাইকুম, আমি জিশান মাহমুদ। আমি আপনাদের সাথে আছি ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন বিষয়ে। তো ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশনের আজকে শেষ পর্ব। এর ইতোপূর্বে আমরা ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন, ডিজিটাল কন্টেন্ট কি, ডিজিটাল কন্টেন্টের মার্কেট কত বড়, ডিজিটাল কন্টেন্ট কিভাবে তৈরি করতে হয়, কি যন্ত্র ব্যবহার করতে হয়, যন্ত্রসমূহের মধ্যে ক্যামেরা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। ক্যামেরার সেন্সর সাইজ কী জিনিস, তারপর লেন্স, তারপরে এক্সপোজার, কালার কারেকশন, কালার কন্ট্রোল, তারপরে হচ্ছে কালার গ্যামেট। অতি সম্প্রতি কালার গ্যামেট নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলেছি কম্পোজিশন নিয়ে, কথা বলেছি ভিডিও এডিটিং নিয়ে। তো এরকম আরও অনেক বিষয় নিয়ে কথা বলেছি। আজকে এই মুহূর্তে সবগুলো মনেও পড়ছে না। তো আমি আপনাদেরকে একটা কথা দিয়েছিলাম যে বিভিন্ন অ্যাডভান্স টুল সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো। তো সেটা নিয়ে আজকের পর্ব। বরাবরের মতোই সবাই যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, যদি কোনো কিছু যোগ করার থাকে তাহলেও জানাবেন। আর এইখানে আমি আজকের পর্বটার জন্য স্পেশালি আমি এখানে যেই কয়েকটা অ্যাডভান্স টুল সম্পর্কে আপনাদের সাথে কথা বলছি, সেটার বাইরেও যদি আপনারা আরও অনেক অ্যাডভান্স টুল আছে, সেগুলো আপনারা কমেন্টের মধ্যে মেনশন করে যাবেন। তাহলে আর কি, যদিও আমি আর নতুন কোনো পর্ব তৈরি করব না ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে, তারপরও ওই ওই টুলগুলোর নাম থাকলে অন্তত সবাই দেখতে পারবে, এবং যাদের আগ্রহ আছে সেই বিষয়গুলো নিয়ে তারা নেটে সার্চ করবে, বা নেটে সার্চ করে বা অন্য কোনো মাধ্যমে তারা সেই যে বিষয়গুলো বা অন্য কারো সাথে কথা বলে তারা বিষয়গুলো সম্পর্কে জানার চেষ্টা করবে। ওভারঅল সবারই একটা অবস্থার উন্নতি হবে, যেটা আমাদের লক্ষ্য ছিল। আজকের থেকে 2 মাস পূর্বে যখন আমরা এই পর্বগুলো শুরু করেছি, তখন আমাদের লক্ষ্য ছিল যে কিছুই জানে না তাকে অন্তত এই জিনিসগুলো জানানো, যারা ডিজিটাল কন্টেন্ট বানানোতে আগ্রহী তাদেরকে এই বিষয়গুলো জানানো যে তারা আরও অনেক কিছু জানতে আগ্রহী হবে এবং এই পথে তারা হাঁটবে, এবং এই পথে হেঁটে তারা নিজেদের একটা ক্যারিয়ার না হোক অন্তত নিজেদের একটা পরিচিতি গড়ে তুলবে। এইটা ছিল আমাদের মূলত লক্ষ্য। তো আমরা জানি না আমরা কতটুকু সফল হয়েছি। যদি আপনারা আমাদের এই কাজগুলো দেখে নিজেদেরকে উদ্বুদ্ধ মনে করেন যে এই কাজগুলো তারা নিজেদের লাইফে করবেন, তাহলে আমাদের সার্থকতা। তো আজকে একটু আসলে আবেগতাড়িত হয়ে যাচ্ছি যেহেতু শেষ পর্ব, তবে আর কথা বাড়াবো না। কথা না বাড়িয়ে আসলে আমাদের যে মূল আলোচনা সেইটাই যাই। তা আমি আপনাদের সাথে আজকে সাধারণত আমি আপনাদের সাথে কথা বলেছি যে ক্যামেরা দিয়ে ছবি তোলা যায়, ক্যামেরার লেন্স দিয়ে ছবি তোলা যায়, এবং কম্পিউটারে বা কোনো এডিটিং প্যানেলে সেটা এডিট করা যায়। ছবি তোলা বা ভিডিও করার জন্য আরও অনেক যন্ত্র আসলে আমরা ব্যবহার করি, যারা অ্যাডভান্স লেভেলে কাজ করে থাকেন তারা আসলে করে থাকেন। তো সেগুলো নিয়ে আসলে ওই সময়গুলোতে কথা বলা হয়নি, যদিও ওই বিষয়গুলোর ব্যবহার অনেক ক্ষেত্রেই ভিডিওগুলোতে এসেছে। যেমন যে এখন যেগুলো নিয়ে কথা বলবো সেগুলো এসেছে, যেমন কোনোটার ব্যবহার এসেছে লাইটিং ক্লাসে, কোনোটার লাইটিং লেকচারের উপর কোনোটার সময় এসেছে, আবার কোনোটা এক্সপোজারের সময় এসেছে, আবার কোনোটা ক্যালভিনের সময় এসেছে। তো সেইগুলো নিয়ে আসলে আমরা কথা বলিনি। তো তখন বলেছিলাম যে আমি আপনাদের সাথে একটা স্পেশাল পর্ব করব, যে পর্বে আমরা এই অ্যাডভান্স টুলগুলো সম্পর্কে আপনাদের সাথে একটু আলোচনা করব। তো এই অ্যাডভান্স টুলগুলো সম্পর্কে আলোচনার প্রথম অংশে আমি আপনাদের সাথে কথা বলবো সফটবক্স, বিভিন্ন রকমের সফটবক্স নিয়ে। তো সফটবক্স জিনিসটা কি সেটা নিয়ে আমি আপনাদের সাথে একটু আলোচনা করি। নাম শুনলেই বোঝা যাচ্ছে যে কোনো কিছু হয়তোবা নরম কোনো কিছু। তো আসলে বিষয়টা নরম কোনো কিছু না। বিষয়টা হচ্ছে যে সফটবক্স হচ্ছে এমন কিছু বিশেষায়িত বাক্স, যে বাক্সগুলোতে আলোর একটা উৎস যদি আমরা সেট করে দিই, তাহলে আলোটা খুব নরমভাবে আর খুব একটু আলোর উজ্জ্বলতা কমে যাবে, খুব নরমভাবে আলোটা পড়বে। তো এখন প্রশ্ন হতে পারে যে কেন আমি আলোর উৎস থেকে ব্যবহার যে লাইটটা আমার আসবে, সেই লাইটটা আমি কেন অনুজ্জ্বল করে এবং নরম নরম বলতে আসলে লো কন্ট্রাস্ট বোঝায়। তো লো কন্ট্রাস্টই করে আমি কেন ইমপ্লিমেন্ট করব? তো এর কারণ হচ্ছে যে আমরা যে আলো
মানে যেই আলোর প্রক্ষালনটা করব সেই আলোটা যে সবসময় আমার এক্সপোজারে ততটাই দরকার হবে তা না, সেখানে কিন্তু আমাদেরকে কমাতেও হতে পারে। তো সেই কমানোর জন্য আর এই লো কন্ট্রাস্ট থাকলে যেটা হয় যে একটা মানে মোহনীয় একটা রূপ সৃষ্টি হয়। তো সেই মোহনীয় রূপ সৃষ্টির জন্যই আসলে আমরা এই সফট বক্স ব্যবহার করে থাকি। তো এইখানে যেটা দেখছি সেটা হচ্ছে সফট বক্স, এইটা হচ্ছে হেক্সাগোনাল বক্স। এছাড়াও আছে অক্টা বক্স। এখানে যেমন হেক্সাগোনাল বক্সে যেমন 6টা ভাঁজ, অক্টা বক্সে 8টা ভাগ, আর প্যারাবোলিকে থাকে হচ্ছে আপনার মানে অলমোস্ট উপবৃত্তাকার, যদিও সেটার ভাঁজ থাকে কিন্তু অলমোস্ট উপবৃত্তাকার একটা পরাবৃত্তাকার একটা স্টোভ ইসের মতো থাকে, বাক্সের মতো থাকে। সেই বাক্স থেকে পিছনে এই যে দেখেন এখানে আমরা ফ্ল্যাশ লাগিয়েছি, সেখানে ফ্ল্যাশের বদলে অন্য কোনো কিছু বা অন্য কোনো লাইট সোর্স যেমন স্টোভও ব্যবহার করা যায়। ফ্ল্যাশ আর স্টোভের মধ্যে পার্থক্য হচ্ছে স্টোভ একটু বেশি আলো, মানে স্টোভের লাইট শুরু এবং শেষের যে টার্মিনাল সেই মানে যত যে পর্যায়ে শুরু হবে এবং যে পর্যায়ে সর্বোচ্চ যতটুকু দিতে পারবে তার মধ্যে পার্থক্য। রেঞ্জটা সেটা হচ্ছে ফ্ল্যাশের রেঞ্জটা একটু কম, বাট স্টোভের রেঞ্জটা একটু বেশি। আবার স্টোভে আরেকটা সুবিধা হচ্ছে যে স্টোভ কন্টিনিউয়াস লাইটও স্টোভের মধ্যে থাকে, কিন্তু ফ্ল্যাশে কোনো কন্টিনিউয়াস লাইট থাকে না, নামই ফ্ল্যাশ, মানে একটা আলোর ঝলকানি দিয়ে আবার সে নিভে যাবে, এটাই হচ্ছে ফ্ল্যাশ। আর স্টোভে আপনার কন্টিনিউয়াস লাইটও থাকবে, সাথে সাথে ফ্ল্যাশ লাইটের সুবিধা থাকবে। তো এই যে এই বক্স দুটো দেখছি, এই বক্স দুটো সাধারণত 2 স্টপ লাইট কমিয়ে দেয়। তা আপনি যদি আরও বড় মানে বড় কোনো সফট বক্স ব্যবহার করেন সেক্ষেত্রে সেটা আরও কম বা বেশি, বা ছোটও যদি ব্যবহার করেন সেক্ষেত্রে সেগুলো আরও কম বা বেশি হতে পারে। তো সেই জন্য আপনাকে আপনার ম্যানুয়ালটা পড়ে নিতে হবে। ম্যানুয়ালটা পড়ে নিলে আপনি বুঝতে পারবেন যে আপনার সফট বক্সটা কীভাবে অপারেট করবেন, আপনি কত স্টপ লাইট সেটি মানে বেশি দিবে বা কম, কত স্টপ লাইট কমিয়ে দিবে, এবং সেই সাথে আপনি কীভাবে আপনার এক্সপোজারের অন্যান্য প্যারামিটারগুলো কম্পেনসেট করবেন সেইগুলো আপনি সেট করে নেবেন। এক্সপোজার ট্রায়াঙ্গেল যখন আমরা নিয়ে কাজ করেছি, আইএসও, অ্যাপারচার এবং শাটার স্পিড, সেখানে আমরা এক্সপোজার কীভাবে কম্পেনসেট করতে হয় সেগুলো নিয়েও কথা বলেছি। তো পরের যে যন্ত্রটা আমরা দেখব সেটা হচ্ছে ট্রাইপড। আপনারা অনেকে হয়তো বা অ্যাডভান্স হিসেবে কোনো নাও করতে পারেন। সাধারণত ক্যামেরার সাথে ট্রাইপড ব্যবহার করা হয়ে থাকে। ট্রাইপড আসলে ব্যবহার করা হয় যাতে ওই যে আমরা ছবি তোলার সময় যে আমাদের হাতের কাঁপুনি সৃষ্টি হয়, বা ভিডিও করার সময় যে আমাদের হাতের কাঁপুনি সৃষ্টি হয়, সেই কাঁপুনিটা যাতে না হয় সেই জন্য আসলে ট্রাইপড ব্যবহার করা হয়। ভিডিওর জন্য তো ট্রাইপড মাস্ট, কারণ অনেক লম্বা সময় ধরে ক্যামেরা ধরে রাখাটা আসলে সবসময় সম্ভব হবেও না। আপনার দেখা যাবে যে হাত হঠাৎ করে নিচে নেমে গেল, তাহলে একটা ভিডিও ফ্রেমটা নষ্ট হয়ে যাবে। আর ছবির ক্ষেত্রে যদি আপনার ছবি মানে হাত কেঁপে যায় তাহলে ছবির মধ্যে শার্পনেস নষ্ট হবে, একটা মোশন ব্লার ক্রিয়েট হবে, অর্থাৎ ছবির মানে গুণগত মান খুব খারাপ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাকে ট্রাইপড ব্যবহার করা ভালো। স্লো শাটারের ছবি তুলতে, যে আমরা যে নাইট লাইফ বা নাইটস্কেপের ছবিগুলো দেখতাম যে লাইটের একটা ট্রেইল সৃষ্টি হয়েছে, সেই ট্রেইল সৃষ্টির জন্য কিন্তু আমাদের অবশ্যই ট্রাইপড ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে ট্রাইপড ব্যবহার করার কোনো বিকল্প নেই। প্রয়োজন ট্রাইপডের সাথে এমনকি আপনার এমন হতে পারে যে আপনার শাটার বাটন প্রেস করার সময় যে মানে যদি বেশি লং শাটারের ছবি তোলেন তাহলে শাটার বাটন প্রেস করার সময় যে ভাইব্রেশন সেটাও কিন্তু ছবির কোয়ালিটি নষ্ট করতে পারে। সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনি একটা রিমোট মানে শাটার রিলিজ কেবল বা রিমোট ব্যবহার করতে পারেন, তাহলে সেই ভাইব্রেশনটুকুও হবে না এবং আপনি সর্বোচ্চ ক্লিন একটা শার্প একটা ছবি পাবেন। আবার থাকলে আপনার কাছে যদি ট্রাইপড থাকে তাহলে আপনি খুব বেশি সময় ধরে শাটার স্পিড ব্যবহার করতে পারেন, ফলে আইএসও কম ব্যবহার করলেও চলবে, ফলে ছবির মধ্যে নয়েজ কম আসবে, ছবি আপনার ম্যাক্সিমাম আউটপুট দিতে পারবে। তো এই হচ্ছে ট্রাইপড ব্যবহারের সুযোগ সুবিধা। এরপরে একটা দেখছি ম্যাগমড। ম্যাগমড জিনিসটা কি? ম্যাগমড হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ, মানে এক প্রকার কালার জেল। তো এই কোম্পানির নাম ম্যাগমড। আমি আসলে ম্যাগমডের প্রচারণা করছি না, তবে মানে আপনি চাইলে অন্য কিছু মাধ্যমেও, যেমন রঙিন কাগজ দিয়েও এই কাজটা করতে পারেন। সেটা হচ্ছে যে ফ্ল্যাশের মাথার মধ্যে একটা কালার জেল ব্যবহার করা। এই কালার জেলটা কেন ব্যবহার করব সেটা আমি আপনাদেরকে বলি। এর ফলে দেখা যাবে যে আলোর উৎসের রঙের পরিবর্তন হয়ে যায়।
মানে এখন যদি আপনি একটা হলুদ রঙের কালার জেল বা ম্যাগমড ব্যবহার করে আপনি ফ্ল্যাশের মধ্যে দেন, তাহলে দেখা যাবে যে হলুদ রঙের আলো সৃষ্টি হচ্ছে। আবার যদি নীল রঙের আলো দেন তাহলে নীল রঙের আলো সৃষ্টি হচ্ছে, লাল রঙের আলো দেন তাহলে লাল রঙের আলো সৃষ্টি হবে। এই বিষয়গুলো কেন? এইটা হচ্ছে যে আমার সাধারণত কালার জেল ব্যবহার করা যায় হয় বিভিন্ন রঙের আলোর উৎস সৃষ্টি করার জন্য, আর ম্যাগমড ব্যবহার করা হয় ধরুন আপনি এমন একটা সময় ছবি তুলছেন তখন আকাশ একদম সাদা, আকাশে কোনো ডিটেল নাই, মানে আকাশ ওভার এক্সপোজড হয়ে আছে। তো সেক্ষেত্রে আপনাকে ছবিটা তুলতে হবে এমনভাবে যে আকাশের মধ্যে একটা কৃত্রিম একটা রং আপনি তৈরি করবেন। তো সেই রংটা আপনি তৈরি করলেন কীভাবে? কৃত্রিম একটা রং তৈরি করবেন, নীল রং তৈরি করবেন। তা আপনি খুব ভালো করে জানেন আপনি নীল রংটা কীভাবে তৈরি করতে পারেন। সেখানে আপনি আপনার ক্যামেরাতে কেলভিনের সংখ্যা অনেক কমিয়ে দিলে একটা নীল রঙের ছবি আপনি তুলতে পারেন। কিন্তু কথা হলো যে এখন যদি আপনার ছবি তোলার সময় একটি সাবজেক্ট আপনার সামনে উপস্থিত থাকে, তাহলে তো সাবজেক্টটাও নীল হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার করণীয় কী? আপনার তো সাবজেক্ট নীল করলে চলবে না। সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন এই ম্যাগমড বা কালার জেলটি, হলুদ রঙের বা নীল রঙের কালার জেল। তাহলে হবে কি, আপনার ওই সাবজেক্টের উপর যদি আপনি হলুদ রঙের আলো ফেলেন আর আপনার ছবি যদি নীল হয়, তাহলে নীল আর হলুদ মিলে আপনি একটা নিউট্রাল কালারের নিউট্রাল কালার আপনার সাবজেক্টকে পাবেন। আর আকাশের রং তো নীল হয়েই গেল, বা পারিপার্শ্বিক অবস্থা তো নীল হয়েই গেল। এইটা হচ্ছে একটা ম্যাগমড ব্যবহারের সুবিধা। কাজটা মোটামুটি একটু বলা যায় একটু ম্যানুপুলেটিভই, কিন্তু ম্যানুপুলেটিভ হলেও কাজটা মানে আসলে আমাদের কথা হলো আমাদের আর্টটা দরকার। তো সেক্ষেত্রে আর্টের জন্য আমরা এটুক করতেই পারি। আবার একই ধরনের কাজ আপনি করতে পারেন যে একটা সাদা আকাশের মধ্যে আপনি চাচ্ছেন যে সূর্যোদয়ের সময়ের যেরকম একটা হলুদ আভা থাকে সেটা তৈরি করতে। সেক্ষেত্রে আপনি প্রচুর পরিমাণে আপনার ক্যালভিন বাড়িয়ে দিয়ে একটা নীল রঙের ম্যাগমড ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনার কী হবে যে নীল রঙের একটা মানে আলোর উৎস সৃষ্টি হবে। এই হচ্ছে আমার ম্যাগমড বা কালার জেল সম্পর্কে আপনাদের সাথে কথা বললাম। আরও একটা জিনিস আপনারা ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে ফিল্টার। আমরা যখন লেন্স কিনবো তখন মনে হয়, মানে ক্যামেরা বা লেন্স কিনবো, তখন দোকানিরা আমাদের একটা ইউভি ফিল্টার দিয়ে দেওয়ার চেষ্টা করবে, যে বলবে যে ভাই এই জিনিসটা বা আপু এই জিনিসটা খুব ভালো, এই জিনিসটা আপনি ব্যবহার করতে পারেন, এই জিনিসটা ব্যবহার করলে ছবির কোয়ালিটি খুব ভালো হবে। আসলে ইউভি ফিল্টার খুব একটা পার্থক্য সৃষ্টি করে না। একমাত্র পার্থক্য যেটা সৃষ্টি করে সেটা হচ্ছে যে ওই আপনার মূল্যবান লেন্সের ফ্রন্ট এলিমেন্টে কোনো স্ক্র্যাচ যাতে না লাগে সেই জন্য সে একটা প্রোটেকশন দিয়ে থাকে। যদি কোনো ফিল্টার ব্যবহার করে কাজ করতেই হয় সেটা হচ্ছে পোলারাইজিং ফিল্টার আর এনডি ফিল্টার। তো পোলারাইজিং ফিল্টার কি আর এনডি ফিল্টার কি সেটা নিয়ে আমি আপনাদের সাথে একটু কথা বলি। পোলারাইজিং ফিল্টার শুনেই তো বুঝতে পারছেন যে পোলার মানে হচ্ছে মেরু। তো এখানে কোনো মেরুকরণ করা হয়। তো মেরুকরণ করা হয় এরকমভাবে যে যখন আপনি পোলারাইজিং ফিল্টার ব্যবহার করবেন তখন রিফ্লেকশনের পরিমাণ অনেক কমে যাবে। রিফ্লেকশন বলতে যে আলোর উৎস থেকে যদি কোনো স্ট্রং আলোর উৎস থেকে যদি আলো পতিত হয়, সেই আলো পতিত হওয়ার পরে একটা হাইলাইট এরিয়া যে থাকবে সেই হাইলাইট এরিয়া কমিয়ে দিবে হচ্ছে পোলারাইজিং ফিল্টার। এবং পোলারাইজিং ফিল্টার হাইলাইট এরিয়া কমিয়ে দেওয়ার ফলে খুব সুন্দর একটা স্মুথ একটা লাইটিংয়ের মধ্যে আপনি ছবিটা তুলতে পারবেন। আপনার মনে হবে যে ছবিটা মানে আপনার অনেকাংশে এডিটিংয়ের অনেক অংশে কাজ কমে যাবে। আবার হাইলাইট এরিয়ায় কিন্তু আপনার অনেক ক্ষেত্রে এক্সপোজারের কারণে দেখা যায় যে ছবি বার্ন করতে পারে, মানে ওই জায়গায় আর আপনি কোনো ডিটেল পাবেন না এডিটিংয়ের সময়। কিন্তু আপনি যদি পোলারাইজিং ফিল্টার ব্যবহার করেন তাহলে ওই জায়গায় আপনি ডিটেল অবশ্যই পাবেন। এই হচ্ছে পোলারাইজিং ফিল্টার ব্যবহারের সুযোগ সুবিধা। অসুবিধা কি? পোলারাইজিং ফিল্টার ব্যবহারের অসুবিধা হচ্ছে পোলারাইজিং ফিল্টার আসলে পোর্ট্রেট ছবির সময় মানে ল্যান্ডস্কেপ ছবি তোলার সময়ই ব্যবহার করা ভালো, বা ল্যান্ডস্কেপ ভিডিও করার সময় ব্যবহার করা ভালো। পোর্ট্রেটের সময় ব্যবহার করলে কিছু সমস্যা হতে যেতে পারে, যেমন পোর্ট্রেটের সময় ব্যবহার করলে ওই পোর্ট্রেটের যে সাবজেক্ট তার মধ্যে একটা আনন্যাচারাল কালারের একটা উপস্থিত থাকতে পারে। তো সেই ক্ষেত্রে পোর্ট্রেটের সময় এই পোলারাইজিং ফিল্টার ব্যবহার না করাই ভালো। আরেকটা জিনিস সেটা হচ্ছে সর্বশেষ আমি আপনাদের সাথে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এনডি ফিল্টার। না, সর্বশেষ আরও একটা জিনিস নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। তো এনডি ফিল্টার কি? এনডি ফিল্টার হচ্ছে নো ডেনসিটি ফিল্টার। নো ডেনসিটি ফিল্টার
ব্যবহার করা হয় যখন আপনাকে প্রচুর আলোতে আপনি ছবি তুলছেন এবং আলোর পরিমাণ কয়েক স্টপ আপনি কমিয়ে দিতে চান, তো সেই সময় আপনাকে এনডি ফিল্টার ব্যবহার করতে হয়। তো এখন বলতে পারেন যে এনডি ফিল্টার ব্যবহার করার দরকার কি, আমি তো শাটার স্পিড প্রচুর পরিমাণে বাড়িয়ে নিলেই পারি যদি আমার কাছে অন্য কোনো প্যারামিটার না থাকে। যেমন অ্যাপারচার আমি যদি আমার লেন্সের সর্বোচ্চ দিতে চাই দিলাম, তারপর যদি আমি দিতে চাই যে আমার আইএসও সবসময় 100 বা 50-ই রাখতে পারি, তাহলে আর আমার এনডি ফিল্টারের দরকার কি। এখন আপনি শাটার স্পিড খুব বাড়িয়ে রাখলেন, খুব স্পিডে আপনি ছবি তুললেন, তো সেই ক্ষেত্রে কি আপনি একটা মোশন ব্লার ক্রিয়েট করতে পারবেন? যেমন ঝর্ণার পানি বা লাইটের ট্রেল, এসব কি আপনি ধরতে পারবেন না। আবার কিছু কিছু ক্ষেত্রে একটা ভরপুর ডে লাইটেও আপনার এমন একটা ছবি তোলার ইচ্ছা হলো যেখানে সাবজেক্ট থাকবে আর ব্যাকগ্রাউন্ড ব্লার হবে, তা আপনি সেক্ষেত্রে অ্যাপারচার আপনি বেশি খুব একটা বাড়াতে পারবেন না, মানে অ্যাপারচারের আপনি খুব একটা ছোট করতেও পারবেন না, অ্যাপারচার আপনার বড় করাই লাগবে। তো সেই ক্ষেত্রে আপনাকে এনডি ফিল্টার ব্যবহার করা সুবিধাজনক। এনডি ফিল্টার ব্যবহার করলে আপনার কি হবে যে এক্সপোজার মানে যদি আপনি ND3 ইউজ করেন তাহলে থ্রি স্টপে লাইট তারা কমিয়ে দেবে, যদি ND5 ইউজ করেন তাহলে 5 স্টপ, আর যদি 10 ইউজ করেন 10 স্টপ। আপনার সুবিধা মতো আপনি এনডি ফিল্টার কিনতে পারেন। তো যত স্টপ লাইট তারা কমিয়ে দিবে তত স্টপ লাইট মানে তত বেশি প্রাইসের হবে জিনিসটা। তো এই জন্য আর কি আপনি আপনার সাধ্যমতো, যারা আর কি আমরা ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করব বা আর্কিটেকচারাল ফটোগ্রাফি করব তাদের জন্য, বা নাইট লাইফ ফটোগ্রাফি করব তাদের জন্য আসলে এই বিষয়গুলো জানা প্রয়োজন। তো তাদের মানে যারা খুব উজ্জ্বল আলোতে যেমন ল্যান্ডস্কেপ ছবি তুলে থাকেন তারাই আসলে এনডি ফিল্টার ব্যবহার করে থাকেন, আবার পোলারাইজিং ফিল্টার ব্যবহার করে থাকেন যারা ল্যান্ডস্কেপ ছবি তোলেন, আবার যারা প্রোডাক্ট ফটোগ্রাফি করেন তারাও। কারণ ওইখানে যে মানে বিভিন্ন আলোর উৎস থেকে যেই লাইটগুলো পড়ে সেই হাইলাইট এরিয়ার যে বার্ন করে সেটা আটকানোর জন্যই পোলারাইজিং ফিল্টার খুব ভালো একটা জিনিস। আর সর্বশেষ যেটা কথা বলবো সেটা হচ্ছে আপনার কন্টিনিউয়াস লাইট। কন্টিনিউয়াস লাইট কিন্তু মানে আমরা যে এলইডিগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু কন্টিনিউয়াস লাইট, আমাদের বাসায় যে টিউব লাইটগুলো ব্যবহার করা হয় সেগুলো কন্টিনিউয়াস লাইট, আবার ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির জন্য কন্টিনিউয়াস লাইট ব্যবহার করা হয়। তো সেই কন্টিনিউয়াস লাইটগুলো আপনি চাইলে সফট বক্সের মধ্যে ব্যবহার করে খুব সফট স্মুথ একটা লাইটিং ইফেক্ট তৈরি করতে পারেন। এই হচ্ছে কিছু টুলস নিয়ে আপনাদের সাথে কথা বলা এবং টিপস। আজকের পর্বটাই ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশনের শেষ পর্ব। খুব ভালো লাগলো গত 2 মাস ধরে আপনাদের সাথে কাজ করে। জানি না আপনাদের কতটুকু উপকার হয়েছে, আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি আপনাদের সাথে কতটুকু শেয়ার করতে পেরেছি। যদি আমার প্রচেষ্টা এইটুক আসার পরে যদি কেউ এই সেক্টরে কাজ করতে উদ্বুদ্ধ হন বা কেউ যদি নিজেকে এই সেক্টরে নিয়ে এসে আমার বলা বিষয়গুলো থেকে কোনো কিছু জেনে তার থেকে আরও বেশি জানার জন্য পড়াশোনা করেন বা অন্য কারো কাছে যান, তাহলে আমার সার্থকতা, তাহলে আমি বুঝবো যে আমি যে পরিশ্রমটা করেছি সেটা সার্থক হয়েছে। এছাড়াও আমি ধন্যবাদ দিতে চাই যারা আমাকে এই দায়িত্বটি দিয়েছে, জাতীয় দক্ষতা বাতায়ন প্রকল্প, তাদেরকেও ধন্যবাদ দিতে চাই। তাদেরকে প্রতিও কৃতজ্ঞতা আপনাদের প্রতি যারা কষ্ট করে এই ভিডিওগুলো দেখেছেন এবং ভিডিওগুলোতে যারা মন্তব্য করেছেন তাদেরকেও। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আশা করি খুব দ্রুতই আপনারা হয়তো এখন না পারলেও খুব দ্রুতই পৃথিবীর পরিস্থিতি ভালো হয়ে গেলে আপনারা ক্যামেরা নিয়ে আপনাদের রেকর্ডার নিয়ে নেমে যাবেন এবং খুব চমৎকার কন্টেন্ট বা চমৎকার ছবি তুলে আমাদেরকে উপহার দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য অনেক দোয়া করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।